চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, মধ্যপথে ঠেকলো গাড়ি, উপায় বুদ্ধি মেলে না। বাহনের বিশ্বাসঘাতকতায় ছাড়তে হলো এই পৃথিবীটাই। শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্যের মর্মান্তিক মৃত্যু আরও একবার প্রশ্ন তুলে দিল সড়ক নিরাপত্তা নিয়ে। মাত্র কয়েক মাস আগে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মারাত্মক দুর্ঘটনায় পড়েছিলেন ওই দুর্গাপুর এক্সপ্রেসওয়েতেই। পরিসংখ্যান বলছে ভারতে পথ দুর্ঘটনায় প্রত্যেক 4 মিনিটে একজনের মৃত্যু হয়, আর প্রতি মিনিটে একটা গুরুতর পথ দুর্ঘটনা ঘটে। কিন্তু কেন? দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পরিস্থিতি খতিয়ে দেখেছিলাম আমরা দেখেছি কিভাবে সেখানে একের পর এক নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে মারাত্মক ঝুঁকি নিয়ে হচ্ছে যান চলাচল। আজও আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরব, কিন্তু তার আগে এই অনুষ্ঠানের শুরুতেই দেখাবো কিভাবে পথ দুর্ঘটনায় আমরা হারালাম শিল্পী কালিকা প্রসাদকে। জলের উপর পানি না পানির উপর জল, জলের উপর পানি না পানির উপর জল, বল খোদা বল খোদা বল। থেমে গেল সুরের সফর, আর গলা ছেড়ে গাইবেন না তিনি। চলে গেলেন কালিকা প্রসাদ। আর শোনা যাবে না মন ছুঁয়ে যাওয়া মাটির গান। লোকসঙ্গীতের এই নিষ্ঠাবান গবেষকের সুরের সফর থামিয়ে দিল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। মঙ্গলবার সঙ্গীদের নিয়ে সিউড়িতে অনুষ্ঠান করতে যাচ্ছিলেন কালিকা প্রসাদ। প্রত্যক্ষদর্শীদের দাবি, হুগলির গুড়াপের কাছে রাস্তার ধারের লোহার ফেন্সিংয়ে ধাক্কা মেরে প্রায় 15 ফুট নিচে জলাশয়ে উল্টে পড়ে গাড়িটি। আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ের যেটা বর্ধমান বাউন্ড ফ্ল্যাঙ্ক সেখানে দাঁড়িয়ে রয়েছে। আমার ঠিক বাঁ দিকে এখানে একটা লোহার ফেন্সিং এর মতো রড রয়েছে। গাড়িটি প্রথমে এসে এখানে হিট করে, তারপর পুরো ফেন্সিং কিন্তু সম্পূর্ণভাবে ভাঙা, এবং সামনে একটা কালভার্ট রয়েছে। সেই কালভার্টের ওখানে গিয়ে গাড়িটি সাইড টার্ন করে সম্ভবত নিচে পড়েছে। এই যে সামনে যে জলাশয়, এখানেই কিন্তু গাড়িটি পড়ে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর গুড়াপের মালঞ্চ এলাকায় একটি কালভার্ট রয়েছে। তার আগে রাস্তার ধার বরাবর রয়েছে লোহার ফেন্সিং। প্রত্যক্ষদর্শীদের দাবি, কালভার্টে ওঠার আগেই গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার একেবারে বাঁ দিকে চলে যায়। লোহার ফেন্সিংয়ে ঘষা খেতে খেতে সামনের দিকে এগিয়ে কালভার্টে ওঠার ঠিক মুখে কংক্রিটের কাঠামোতে সজোরে ধাক্কা মারে গাড়িটি। তারপর ফেন্সিং টপকে গড়িয়ে যায় নিচে। কালভার্টের প্রায় 15 ফুট নিচে একটি জলাশয় রয়েছে, সেখানেই উল্টে পড়ে গাড়িটি। জল কাদার নিচে চলে যায় গাড়ির প্রায় অর্ধেক অংশ। ওইখান থেকে গাড়িটা ওইখান থেকে মারলো, ওই ওগুলোকে মেরে একদম পুরো উল্টে পড়ে একদম ওখানে পড়লো। দিয়ে আমরা সব ছুটে এলাম, এসে টেনে টেনে সব বার করলাম কোনো রকমে। ওর ভেতরে একজন গায়ক ছিলেন, ওনার শ্বাস প্রশ্বাস প্রায় বন্ধ বলেই চলে। কোনো রকমে বুকে পাঞ্চ করে করে একটু কোনো রকমে মুখটা ইয়ে হয়েছিল, নিঃশ্বাস একবার ফেললো। তারপর আমরা আর কিছু বুঝতে পারিনি গো। তারপর ওকে তুলে এসে এখানে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হলো। গাড়ির দরজা ভেঙে উদ্ধার করা হয় কালিকা প্রসাদ ভট্টাচার্য এবং তার সঙ্গীদের। পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কালিকা প্রসাদকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। তার সঙ্গীরা এখনও চিকিৎসাধীন। গুড়াপে উদ্ধার কাজ চলাকালীন সেখানে যান হুগলির পুলিশ সুপার। উদ্ধারের পর দেখা যায় গাড়ির সামনের ডান দিকের চাকাটি নেই। ডান দিকের টায়ারটা খুলে যাওয়ার কারণেই কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনা, এমনটাই প্রাথমিক তদন্তে প্রত্যক্ষদর্শীদের পাওয়া স্টেটমেন্টের ভিত্তিতে পুলিশ আধিকারিকরা জানতে পেরেছে। যা দেখে দুর্ঘটনার দুটি সম্ভাব্য কারণ উঠে আসছে। কালভার্টে ওঠার মুখে টায়ার ফেটে চাকাটি গাড়ি থেকে খুলে যায়, আর তার জেরেই গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। টায়ার ফেটে যাওয়ার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে লোহার ফেন্সিং ও কালভার্টে সজোরে ধাক্কা মারে, আর তার জেরেই চাকাটি গাড়ি থেকে খুলে যায়। তবে গাড়িটি যে কতটা জোরে লোহার ফেন্সিং এবং কালভার্টে ধাক্কা মেরেছে তা গাড়ির অবস্থা থেকে স্পষ্ট। একটা কাঁচও অবশিষ্ট নেই, প্রত্যেকটা কাঁচ, সাইডের কাঁচ পুরোপুরি ভেঙে গিয়েছে। গাড়ির যে রাবার ব্যান্ড, সেগুলো ফুটম্যাট যেগুলো রয়েছে সেগুলোও সম্পূর্ণভাবে বাইরে, গিয়ার বক্স ভেতর থেকে সেটা বাইরে বেরিয়ে গেছে। মঙ্গলবার সকালে কালিকা প্রসাদ ভট্টাচার্যর মৃত্যুর খবর পাওয়া মাত্রই গভীর শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি টুইট করেন, কালিকা প্রসাদ ভট্টাচার্যর অকাল প্রয়াণে আমি মর্মাহত। তার চলে যাওয়া বাংলা সঙ্গীত জগতের পক্ষে অপূরণীয় ক্ষতি। কালিকা প্রসাদের মৃত্যু আমার ব্যক্তিগত ক্ষতিও বটে। তিনি আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তার পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই। শিল্পীর বাড়িতে পৌঁছে যান মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন। দুপুরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিল্পীর দেহ প্রথমে আনা হয় নবান্নের সামনে, দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে। দুপুর 3টে নাগাদ সেখানেই তাকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। তিনি পুলিশ কর্তাদেরও নির্দেশ দেন দেহ নিয়ে যেতে, যাতে কোনো অসুবিধে না হয়।
সেখান থেকে কালিকা প্রসাদের দেহ পৌঁছয় সন্তোষপুরের ফ্ল্যাটে। সেখানে তখন উপচে পড়া ভিড়। দাদাকে শেষ দেখা দেখতে এসে কান্না চাপতে পারলেন না কেউই। এরপর বিকেল 4টে নাগাদ দেহ নিয়ে যাওয়া হয় রবীন্দ্র সদনে। কাছের মানুষ কালিকাকে শ্রদ্ধা জানাতে সেখানেও বাঁধ ভাঙা ভিড়। এখনো বিশ্বাস করতে পারছিলাম না যে কালিকার মরদেহে আমি এক্ষুনি ফুল দিয়ে এলাম, বিশ্বাস করতে পারছি না। তার গানের মধ্যে দিয়ে, তার গায়কির মধ্যে দিয়ে, তার গবেষণার মধ্যে দিয়ে কালিকা আমাদের মধ্যে বেঁচে থাকবে। সন্ধ্যায় রবীন্দ্র সদনে যান মুখ্যমন্ত্রীও। রবীন্দ্র সদন থেকে কালিকা প্রসাদের দেহ নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে। সেখানেই রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় শেষকৃত্য। এবিপি আনন্দ। রাঘব চট্টোপাধ্যায়কে দিয়ে শুরু করব। রাঘব, অনেকেই জানেন না যে সিউড়ি কলেজের অনুষ্ঠানটিতে কালিকা প্রসাদ যাচ্ছিলেন, আদতে তোমার যাওয়ার কথা ছিল। হ্যাঁ, হঠাৎ প্রায় বিনা মেঘে বজ্রপাতের মতো সকালে দুঃসংবাদ তার ছড়িয়ে পড়ে বাংলায়। একদম। আমার এক বন্ধু যে ওই সিউড়ি কলেজের প্রফেসর, সেই আমাকে প্রথম মাসখানেক আগে কথা হয়েছিল এই অনুষ্ঠান যাওয়ার ব্যাপারে, এবং তারপরে মোটামুটি একটা কথা ফাইনালাইজ হয়েও ছিল। তারপরে কোনো একটা কারণে ইকোনমিক্যাল কিছু ওদের ডেটস নিয়ে সমস্যাও হচ্ছিল। তারপরে আলটিমেটলি আমার কাছে কনফার্মেশন আসেনি, এবং পরবর্তীকালে শুনলাম আরও 2-1জন শিল্পী নিয়ে ওরা করছে। এবং আজকে জানতে পারলাম যে কালিকা আনফর্চুনেটলি ওই প্রোগ্রামটাই করতে যাচ্ছিল ওই কলেজেই। এত অদ্ভুত লাগছে, একে তো নিজের বন্ধু, এত বছরের সম্পর্ক, এবং এমন একটা ঘটনা যেখানে হয়তো আমার যাওয়ার কথা ছিল সেখানে হয়তো ও আনফর্চুনেট হয়ে গেল। সেটা একটা মানে খুব খুব কষ্টের জায়গা। সুজিত, কোনো সন্দেহ নেই যে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে আমাদের প্রত্যেককে পেশাগত কারণে গত শনিবারও আমায় যেতে হয়েছিল। আমি বলছি, জেলায় জেলায় তোমাদের যখন অনুষ্ঠান করতে তোমরা যাও, মিউজিক্যাল ইকুইপমেন্টসগুলো নেওয়া হয়েছে কিনা, সেগুলোর কন্ডিশন নিঃসন্দেহে তোমরা সবাই সঙ্গীত শিল্পীরা বারবার চেক করো, কিন্তু তোমরা বা আমরাও যখন যাই ক্যামেরা হয়তো চেক করি, চিপটা চেক করি, কিন্তু একবারও সাধারণভাবে আমরা ভাবি না যে গাড়িটার কন্ডিশন, জেনারেলি ভাড়ার গাড়ি, তার কন্ডিশন ঠিক কিরাম, চালক ঘুমিয়েছে কিনা, এই বিষয়গুলো বোধহয় আমরা একটু মিস করে যাই। সেগুলো তো মিস করি সুমন, কিন্তু আমি আরেকটা কথা বলছি, ধরো আমরা যবে আমাদের তো এই প্রফেশনাল কারণে তুমি জানো জীবনের অর্ধেকটা সময় রাস্তাতেই গাড়িতে কেটে যায়। আর 2000 সাল থেকে যখন ধরে ভূমি তৈরি হলো, তারপর আমরা শহর থেকে বেরোতে শুরু করলাম, গ্রামে গঞ্জে অনুষ্ঠান করতে শুরু করলাম, তখন যে রাস্তা ছিল, রাস্তাগুলো না চোখের সামনে তো ওই ভাঙাচোরা রাস্তাগুলো আস্তে আস্তে এরকম পুরো এয়ারপোর্টের রানওয়ের মতো শেপ নিল, যেগুলো তো তখন ভীষণ আনন্দের খবর আর কি। তখন আমরা যে রাস্তাটা 6 ঘন্টায় যেতাম সেটা 3 ঘন্টায় পেরিয়ে যাচ্ছি। কিন্তু মানসিকভাবে না আমরা কেমন একটা তখন থেকে এখনো কিন্তু আমি বলছি সুমান, এটা আমাদের সবার জন্য হয়তো আজকে আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। আমাদেরও কিন্তু গাড়ির স্পিড 100 থাকে, কখনো রাত্রিবেলা ফাঁকা জায়গা থাকলে আমরাও ড্রাইভারকে বলি যে টেনে দাও, এত ফাঁকা আছে, 120, 30 কখনো। তো সেই জায়গাটা কোথায় আমাদের যে কন্ট্রোল করতে হবে, মানে এটা আমাদের কালিকা হয়তো জীবন দিয়ে দেখিয়ে গেল মনে হচ্ছে আমার। আর আরেকটা আমার বারবার একটা জিনিস মনে হয় সুমন, রাত্রে না আমাদের হাইওয়ে ট্রাফিক, হাইওয়ে পেট্রোলিং, হাইওয়ে পুলিশ, এই জিনিসটাকে না আরও সংঘবদ্ধ করার খুব প্রয়োজন। কারণ এই ঘটনার সাথে সম্পর্কিত নয়, কিন্তু যে আলোচনা হচ্ছে বলে বলছি, বহু ক্ষেত্রে কিন্তু এই জিনিস হয় আমাদের রাস্তায় দুদিকে লেন থাকলে একদিকে লেনে আমরা কতবার দেখি, তুমিও জানো যে লরি আটকানো লাইন, অনেক বিভিন্ন কারণে, অনেক কারণ তুমিও জানো, কলকাতায় ঢোকার মুখটাতে একদম ওই হুগলির, তখন আমরা সবাই মিলে তো একটা লেনে ঢুকে পড়ি না, ওদিক থেকেও বাস আসছে, ট্রাক আসছে, এদিক থেকে যাচ্ছে, কি ভয়ঙ্কর ব্যাপার বলো তো। তো এই জিনিসগুলোকে আমার মনে হয় আমাদের প্রচন্ড সংঘবদ্ধ করার দরকার। আর আরেকটা কথা বলছি, আমরা সবাই মিলে আলোচনা করতে পারি আজকে কালিকাকে নিয়ে, কিন্তু সত্যি ঋতুচিতা জানে যে আজকে কি চলে গেল, কালিকার মেয়ে সারা জীবনের জন্য জানবে, যে প্রত্যেক মুহূর্তে জানবে যে আজকের দিনে ওর কি ঘটে গেছে ওর জীবনে। সেই ব্যথায় তো আমরা কোনোদিনই ঢুকতে পারবো না সুমন। কিন্তু এই যে তুমি যে আলোচনাটা করলে, তুমি বললে বলে মনে হচ্ছে, একবার আমরা অনুষ্ঠান করে ফিরছিলাম গাড়ি করে, গাড়িতে আমরা কলকাতায় এসে নেমে কোথাও চা খেতে দাঁড়িয়েছিলাম, দেখেছিলাম গাড়ির সামনের বাঁদিকের টায়ারের
3টে নাট খুলে পড়ে গেছে, কখন আমরা খেয়াল করিনি, বুঝেছো তো? মানে সেই তারপর থেকে সে গাড়ি নেওয়া আমাদের বন্ধ হয়েছে সবই। আমাদের প্রতিনিধির চাকাটা দেখাচ্ছিল সুরজিৎ, মানে আমি বলছি যে আমার ধারণা ছিল না যে একটা চাকার ওই কন্ডিশনে চলে। আমরা কেউ হয়তো যে গাড়িতে আমি চড়েছি তার চাকা ওরকম, কোনোদিন খেয়াল করে দেখিনি, কোনো গ্রিপ নেই, সমস্তটা স্মুথ হয়ে গেছে এবং যেভাবে কেটেছে আমি বলছি একদম খুব খারাপ কন্ডিশন ছাড়া ওইভাবে চাকা ফেটে চাকা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে গাড়ি থেকে, এরকম হয় না। আমি দ্রুত একবার দেখাবো যে খুব বেশি দিন আগে নয়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনা যেদিন হলো সেদিনও আমরা এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে নিয়ে আলোচনা করেছিলাম। প্রশাসনের তরফে কিছু সিদ্ধান্তও নেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত মানুষ এবং সবটা কি সতর্কতার সঙ্গে মানা হচ্ছে, ছবিটা কিন্তু আদপেই সন্তোষজনক নয়। দেখুন, ভারতে পথ দুর্ঘটনায় প্রতি 4 মিনিটে একজনের মৃত্যু হয়, প্রতি ঘন্টায় 16 জনের মৃত্যু হয়। প্রতিদিন পথ দুর্ঘটনায় 377 জনের মৃত্যু হয়। পথ দুর্ঘটনায় প্রতিদিন 20 জন শিশুর মৃত্যু হয়। ভারতে প্রতি মিনিটে একটা গুরুতর পথ দুর্ঘটনা ঘটে। এই তথ্যগুলো শুনলে শিউরে উঠতে হয়। এভাবেই পথ দুর্ঘটনায় মুড়ি মুড়কির মতো প্রাণ যায় এদেশে। যেভাবে অকালে চলে গেলেন কালিকা প্রসাদ ভট্টাচার্য, আবারও সেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। কালিকা প্রসাদ ভট্টাচার্যের গাড়ির দুর্ঘটনা অনেককেই মনে করিয়ে দিয়েছে মাস 5 আগের কথা। গত বছরের 18 অক্টোবর এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপরই সিঙ্গুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। ব্রেকডাউন ভ্যানে লাগানো দুধের গাড়িতে ধাক্কা মেরে রাস্তায় উল্টে যায় তার গাড়ি। চোখে গুরুতর আঘাত পান অভিষেক। তারপর দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা রুখতে প্রশাসন বেশ কিছু সিদ্ধান্ত নেয়, কিন্তু সেগুলি কি মানা হচ্ছে জানতে আমরা গিয়েছিলাম দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। প্রশাসনের নির্দেশ ছিল এক্সপ্রেসওয়ের ওপর লরি দাঁড় করানো যাবে না, যাতে রাস্তা সংকীর্ণ না হয়। অথচ মঙ্গলবারও রাস্তার ওপর সার দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল লরি। নিয়ম অনুযায়ী এক্সপ্রেসওয়ে দিয়ে সাইকেল বা ভ্যান চালানো নিষেধ, কিন্তু মঙ্গলবার সেই এক্সপ্রেসওয়ে দিয়ে একের পর এক সাইকেল ভ্যানও চলতে দেখা গেল। অনেকে বলছেন কিছু ক্ষেত্রে দুর্ঘটনার জন্য গাড়ির আরোহীরাও দায়ী। মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন সেফ ড্রাইভ সেভ লাইফ। প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় ব্যানার, পোস্টার, হোর্ডিং লাগানো হয়েছে, কিন্তু সাধারণ মানুষ কি তা আদৌ মেনে চলছেন সেই প্রশ্নই উঠছে। মঙ্গলবার দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর হেলমেট পরা বাইক আরোহী খুঁজতে আমাদের রীতিমতো কষ্ট হলো। এই প্রেক্ষাপটে দুর্ঘটনায় হ্রাস টানতে কড়া ব্যবস্থার কথা ভাবছে সরকার। সিএফ অর্থাৎ সার্টিফিকেট অফ ফিটনেস এবং ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে সিসিটিভির নজরদারির মধ্যে আনা হবে। যে নিম্নমানের টায়ার লাগানো থাকে, যন্ত্রাংশে ত্রুটি থাকে, বা ড্রাইভার দক্ষ নয়, বা ড্রাইভারের বয়স হয়নি, তার হাতে স্টিয়ারিং ছিল, এই জায়গাটাকে একেবারে কমিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই উদ্যোগটা নেওয়া হচ্ছে। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেমন রাজ্য সড়ক ও জাতীয় সড়কে নজরদারি বাড়ানো হবে। ইদানিংকালে 10টিরও বেশি দুর্ঘটনা ঘটেছে এবং 5 জনের মৃত্যু হয়েছে এমন জায়গাগুলি চিহ্নিত করা হবে, সেখানে স্পিড ব্রেকার ও স্পিড গভর্নর বসানো হবে। ওয়াচ টাওয়ার থেকে 24 ঘন্টা নজরদারি চালানো হবে। বাড়ানো হবে সিসিটিভির সংখ্যাও। ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির ফিটনেস সার্টিফিকেট ইস্যুর গোটা প্রক্রিয়া সিসিটিভি ক্যামেরা বন্দী করা হবে, যাতে ঘুষ দিয়ে অযোগ্য কোনো ব্যক্তি লাইসেন্স না পেয়ে যান। পরিসংখ্যান বলছে 2013 সালে ভারতে পথ দুর্ঘটনায় 1,37,000 জনের মৃত্যু হয়েছিল। 2014 সালে এক বছরে পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 1,39,671। 2015 সালে তা আরও বেড়ে হয় 1,46,133। অর্থাৎ চীন ও পাকিস্তানের সঙ্গে 4টি যুদ্ধেও ভারতে এত মৃত্যু হয়নি, যা প্রতি বছর পথ দুর্ঘটনায় ঘটছে। পরিসংখ্যান বলছে 2016 সালে এ রাজ্যে 13,581টি পথ দুর্ঘটনা ঘটেছিল, মৃত্যু হয় 6,551 জনের। 2016 সালে শুধুমাত্র কলকাতায় 388টি পথ দুর্ঘটনা ঘটে, মৃত্যু হয় 407 জনের। পরিসংখ্যান বলছে 10টির মধ্যে 8টি পথ দুর্ঘটনার ক্ষেত্রে দোষ থাকে চালকের। 62% ক্ষেত্রে অত্যধিক গতিই দুর্ঘটনার কারণ। কিন্তু যতদিন না প্রশাসন আরও কড়া হবে, যতদিন না মানুষ আরও সচেতন হবেন, ততদিন এই পরিসংখ্যানগুলো নিছক পরিসংখ্যান হিসেবেই থেকে যাবে। অকালেই এভাবে ঝরে যাবে অসংখ্য প্রাণ। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সুমন ভরাই, এবিপি আনন্দ।
পার্থপ্রতিমবাবু, বারবার গবেষণায় উঠে এসেছে যে চালকের মনস্তত্ত্ব এর সঙ্গে জড়িত। যখনই খুব কনজেস্টেড একটা শহর থেকে কেউ বেরোচ্ছেন, প্রথম 10-15 কিংবা 20 মিনিট জ্যামের মধ্যে যাওয়ার পর তারপর যখন খালি রাস্তাটা পাচ্ছেন তখন মাত্রাতিরিক্ত গতি বাড়িয়ে দিচ্ছেন। আবার উল্টো দিক থেকে যখন আমি গন্তব্যের কাছাকাছি আসছি, যত আমার ডেস্টিনেশন রিচ করছি, শহরে ঢোকার ঠিক আগে আমি মিড স্প্যানটা ছাড়িয়ে ডেস্টিনেশনের কাছাকাছি পৌঁছচ্ছি, স্পিড উঠে যাচ্ছে। বারবার এই স্প্যানটাতে আপনার পেশাগত কারণে বহুবার যেতে হয়, পারিবারিক কারণে। এইখানে বোধহয় দুর্ঘটনার, যদি আমি পরিসংখ্যান দেখাই অ্যানিমেশন করে, সব থেকে বেশি দুর্ঘটনা এই জায়গাটাতে হচ্ছে। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আপনি তুলেছেন। এটা ইনফ্যাক্ট যারা ট্রাফিক প্ল্যানার বা যারা রাজ্যের এই এক্সপ্রেসওয়ে নিয়ে এরপরে গতি নিয়ন্ত্রণের কাজ করবেন তাদের বোঝা উচিত যে আপনার তথ্যেই প্রমাণিত হচ্ছে যে এই অ্যাক্সিডেন্টের একটা মেজর রিজন হচ্ছে যে প্রায় 79% চালকের কারণের জন্য। তাহলে ড্রাইভার সাইকোলজিটা কি হয়? আপনি দেখবেন যে কলকাতা শহর একটা খুব কনজেস্টেড শহর, এখানে এই রাস্তায় এমনিতেই গতি কম। এখানে বেআইনি গাড়ি চললেও, আইন ভেঙেও দেখবেন ঠোকাঠুকি হয়, কিন্তু ফেটাল অ্যাক্সিডেন্ট অ্যাজ কম হয়। কিন্তু এই শহর থেকে বেরিয়ে যে দুটো ন্যাশনাল হাইওয়ে আমরা পাই হাতের সামনে, একটা হচ্ছে NH6 আর একটা হচ্ছে NH2, অর্থাৎ যেটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আমরা বলছি। ফলে এইরকম একটা কনজেশন থেকে বেরিয়ে যাওয়ার পর যখন চালক দেখে যে তার সামনে এই খালি রাস্তাটা অপেক্ষা করছে, তখন তার এই প্রবণতা খুব স্বাভাবিক একটা প্রবণতা, কিন্তু একই সাথে একটা বিপজ্জনক প্রবণতা, এবং এই সময় স্পিডটা রাইজ করে। এবং একই সাথে খুব আনফর্চুনেট দেখবেন যে কলকাতা সন্নিহিত এক্সপ্রেসওয়ে অঞ্চলটায় জনঘনত্ব বেশি সভ্যতার কারণেই। ফলে এই যে জনঘনত্ব বেশি হওয়ার কারণে এবং এই এক্সপ্রেসওয়েগুলো অ্যাক্সেস কন্ট্রোল হওয়া উচিত। দুদিকে হচ্ছে যে বেড়াত নেই, যেখান থেকে হচ্ছে পথচারী বলুন, ভ্যানও বলুন, স্লো মুভিং সবাই ঢুকে পড়ছে, অটো, এভরিওয়ান, রিকশা, সব। ইয়েস, তাহলে কি এই একই রাস্তায় স্লো মুভিং এবং ফাস্ট মুভিং দুজনে মুভ করলে কিন্তু এই রাস্তাটা সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট প্রোন হয়। তাহলে অঙ্কের নিয়মেই অনেক বেশি অ্যাক্সিডেন্ট প্রোন হচ্ছে কলকাতা শহর থেকে 25, 30, 35 কিলোমিটার দূরত্ব পর্যন্ত এক্সপ্রেসওয়ে রাস্তাটা, যেখানে হচ্ছে জনবসতি ভেরি হাই। এবং ঠিক উল্টোটা হচ্ছে যে যখন গাড়ি ফিরছে কলকাতা শহরের দিকে, আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাক্সিডেন্টটা দেখবেন যে যখন হচ্ছে যে গাড়ি শেষ, আমি ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছি, তখন এই যে আমার যে বাড়তি তাগিদ, যে টার্গেটের কাছে এসে গেছি, এইবার আমি মেকআপ করতে চাই, এই তাগিদটা কিন্তু মিড স্প্যানে সাধারণত হয় না। ফলে এটা আরেকটা জায়গা যে ভয়ঙ্কর, যে এই শহরের খুব কাছাকাছি অঞ্চলে আপনি NH6ও যদি দেখেন, উলুবেড়িয়া পর্যন্ত এই স্ট্রেচটা একই কারণে অনেক বেশি অ্যাক্সিডেন্ট প্রোন। এদিকে যেরকম এক্সপ্রেসওয়েতে আমি যদি এই হুগলির স্ট্রেচটা দেখতে পাই, আর একটা অংশ হচ্ছে যে যদি বুঝি যে ড্রাইভারদের এই বিপজ্জনক প্রবণতা তৈরি হচ্ছে এরকম একটা ভালো রাস্তায় গাড়ি চালানোর জন্য, তাহলে সেটাকে নিয়ন্ত্রণ করার দরকার। সেই নিয়ন্ত্রণ বিধিটাও প্রায় নেই বললেই চলে। ফলে আপনার এই রাস্তায় যদি ধরুন 100 কিলোমিটার/আওয়ার, তাও সব গাড়ির জন্য এটা ডিজাইন স্পিড নয়, কিন্তু যারা 120, 130-এ চালাচ্ছেন তাদের বোঝা উচিত যে তারা কিন্তু শেষমেশ বিপদ নিজে হাতে ডেকে আনছেন এই রাস্তাটায়। এই রাস্তা কিন্তু তার জন্য নয়, রাস্তা খালি থাকলে আমি যে কোনো স্পিডে গাড়ি চালাতে পারি না, এটা আমার কি বলবো আইন ভঙ্গের মধ্যে পড়ে। ফলে এই বোধটা যদি না থাকে, এটাকে রেগুলেট করতে হয়। তাহলে স্পিড লিমিট বা স্পিড কন্ট্রোলের কোথাও নেই, এই পার্টটা নিয়ে ভিজিলেন্স, এটা আমার মনে হচ্ছে এই ভিজিলেন্সটাও দরকার। এই আমি যদি শেষ পয়েন্টগুলো নিই, একটা হচ্ছে ভিজিলেন্স, স্পিড কন্ট্রোল করা, স্পিড লিমিটটা বেঁধে দেয়া। ধরুন আগ্রার এক্সপ্রেসওয়েতে সেখানে সমস্ত সিসিটিভি ফুটেজ, এবং 2 দিনের মধ্যে আপনি যদি নিয়মভঙ্গকারী হন, 2 দিনের মধ্যে আপনার বাড়িতে ফাইনের চিঠি পৌঁছে যাবে। এবং এই যে স্লো মুভিং ভেহিকেল, অ্যাক্সেস কন্ট্রোল নেই, এবং বারবার একই জায়গায় রাঘব এবং সুরজিৎ যে পয়েন্টটা তুললো যে লরি দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক 10টা, কলকাতা শহরে 10টার আগে ঢুকতে পারবে না, বিপুল পরিমাণ লরি লাইন দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। কোথাও সমাধান সূত্রে সমাধানটা ব্যাপারটাকে একটু অন্যভাবে ভাবতে হবে। প্রথম কথা হচ্ছে আপনি কিন্তু ভুলে গেলে চলবে না যে রাস্তাটার নাম কিন্তু এক্সপ্রেসওয়ে, তার মানে দ্রুতি, তার মানে দ্রুত গতিতে পৌঁছানোর জন্য তৈরি করা হয়েছে রাস্তাটা, কিন্তু তার মানে এই নয় যে আমি দিশাহীন হয়ে গাড়ি চালাবো। এই যে তারপরে আর দ্বিতীয় পয়েন্টটা দেখুন, আগে আমরা যে গাড়ি চড়তাম, মানে আপনিও এটা মানবেন যে আগ্রা-তাজ এক্সপ্রেসওয়ের সঙ্গে আকাশ পাতাল ফারাক হয়ে যাচ্ছে। আকাশ পাতাল ফারাক। আমরা যেটা চেষ্টা করছি আমাদের বাইপাসে, ইএম বাইপাসে, যে দিয়ে কন্ট্রোল করা, সিসি দিয়ে, এইখানে এমনকি ওখানে আমার 2 ঘন্টাও দেখতে হয় না। এখানে কেউ একটা, এখানে আমাদের সোনার বাংলার সামনে ভায়োলেট করলে হি ইজ বিং অ্যাপ্রিহেন্ডেড 1 কিলোমিটার দূরে। তো এতটা ব্যাপকভাবে হয়তো হয়নি, কিন্তু শুরু হয়েছে কাজ। কিন্তু এই জিনিসটা কিন্তু এখন অবধি এক্সপ্রেসওয়েতে চালু করা যায়নি। আর যেটা উনি বললেন সেটা খুব সত্যি কথা, এক্সপ্রেসওয়েতে সব জায়গায় গার্ডেড থাকে। এক্সপ্রেসওয়ে থেকে আপনি পট করে পাশের রাস্তা দিয়ে একটা সাইকেল,
একটা গরুর গাড়ি বা ইভেন স্ট্রে অ্যানিমালস, একটা কুকুর একটা ইয়ে চলে আসতে পারে, সেটা যাতে না আসতে পারে ব্যারিকেড করা থাকে। সেই সব তো কোনো বলাই নেই এখানে। এখানে ন্যাচারালি আর সত্যি কথা এটাও ঠিক যে ড্রাইভাররা মানে ওই গাড়ির ইয়ে চেপে চেপে ব্রেক আর ক্লাচ চেপে চেপে গাড়ি চালাতে চালাতে মেন্টালি ক্লান্তও হয়ে পড়ে, ওইখানে গিয়ে ওরা একটা ব্রিদিং স্পেস চায়। কিন্তু তার মানে এই না যে অ্যাক্সিডেন্ট করতে হবে। তারপরে একটা বড় পয়েন্ট যেটা বলেছেন যে গাড়ি পার্কিং, লরি পার্কিং ক্রমশ কলকাতার যত কাছে আসতে থেকে কেন বাড়ে, তার কারণটা হচ্ছে যে কলকাতায় ডিফারেন্ট রেস্ট্রিকশনস আছে, আওয়ার্স আছে, রেস্ট্রিক্টেড আওয়ার্স আছে। ওরা সেই রেস্ট্রিক্টেড আওয়ার্সটাকে কভার করে গাড়িটাকে থামিয়ে রাখে যে না এত অব্দি রাখলাম, এবারে রেস্ট্রিক্টেড আওয়ার্স শেষ হলে আমরা গাড়িটা নিয়ে ঢুকবো। তো এই জন্য কলকাতার কাছে কনজেশনটা বাড়ে। ঠিক আছে। আর একটা পয়েন্ট না আমি অ্যাড করতে চাই যে এটা আমার ধারণা কালিকাও ভিকটিম হলো, ওদের গাড়িটাও, যে ভুল লেন ড্রাইভিং চলে। এক্সপ্রেসওয়েতে ফাস্ট মুভিং ভেহিকেল রাইট লেন ফলো করবে। আপনি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে যান, আমি নিয়মিত যাই, ফলে হেভি সব বেশি ট্রাক ড্রাইভাররা ডান দিকে, এইবার বাঁদিক থেকে কালিকারা কি নয়াঞ্জলিতে বাঁদিকে পড়তো না ওদের গাড়ি, ওরা বাঁদিক থেকে হয় ওভারটেকিং এর চেষ্টা করছিল অথবা বাঁদিক থেকে ফাস্ট মুভ করে যাচ্ছিল কাউকে পাশ কাটা থেকে। এটা আমি বলছি যে lane driving is a very important issue in expressway, এবং most of the slow moving vehicle unfortunately they are moving in the right post lane. That is very unfortunate. একটা বড় কারণ হচ্ছে এরা কেন ভায়োলেট করে, প্রত্যেকটা ডিভাইডার 3 কিলোমিটার 3.5 কিলোমিটারের পরে ডিভাইডার আছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে ডিভাইডার হলে গাড়ি ইউটার্ন করবে, আর ইউটার্ন করলে অন মুভিং যেটা ভেহিকলটা অন্য দিক থেকে আসছে তার স্পিড স্লো হবে। ঠিক, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হলাম। এই জন্য ক্ষতিগ্রস্ত হলাম শুধু নয় যে একজন লোকসঙ্গীত শিল্পীকে আমরা হারালাম এবং একজন গবেষককে হারালাম, যার জীবনই ছিল গান। শেষ পর্যন্ত গান স্যালুটের মধ্য দিয়ে তাকে বিদায় জানাতে হলো আমাদের। ওরে মন ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না আমি, দিন মাঝারে রাখবো ছেড়ে দেব না আমি। লোকগানকে আজীবন হৃদ মাঝারেই রেখেছিলেন কালিকা প্রসাদ। মঙ্গলবার নিষ্ঠাবান গবেষককে হারিয়ে বাংলা লোকগীতি যেন বড় নিঃসঙ্গ। খবরটা শোনার পর অনেকে বিশ্বাস করতে পারেননি এই অনাবিল হাসি আর কখনো দেখা যাবে না। আড্ডায় এই গলা ছেড়ে গান আর কখনো শোনা যাবে না। জলের উপর পানি না পানির উপর জল, জলের উপর পানি না পানির উপর জল। বন্ধুরা বলেন লোকগীতি নিয়ে কিছু জানার থাকলে ইন্টারনেট ঘাঁটার বদলে তারা শটান ফোন করতেন কালিকা প্রসাদকে। জলের মতো সরল করে বিষয়টা বুঝিয়ে দিতেন তিনি, কারণ তিনি তো শুধু শিল্পী ছিলেন না, ছিলেন লোকগীতির এক নিষ্ঠাবান গবেষক। লোকগান তার রক্তে মিশে গিয়েছিল ছোট থেকেই। তার দেশের বাড়ি অসমের বরাক উপত্যকায়। বাড়িতে গান বাজনার চল ছিল, বাড়িতে বাউল ফকিররা আসতেন, দরজার বাইরে দাঁড়িয়ে তাদের গান শুনতেন ছোট্ট কালিকা। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনার জন্য। যাদবপুরের পাঠ চুকিয়ে একটি এনজিওতে চাকরি নেন কালিকা, যৌনকর্মীদের নিয়ে কাজ করতেন। সেই সময়ই বন্ধুরা মিলে তৈরি করেন দোহার, পেশার তাগিদে নয়, নেশায়। ব্যান্ডের রমরমার যুগেও কালিকা প্রসাদ জোর গলায় বলতেন দোহার কোনো ব্যান্ড নয়, লোকগানের দল। তার এবং তার দলের অক্লান্ত পরিশ্রমই দোহারকে আজ সারা বিশ্বে আলাদা পরিচিতি দিয়েছে। এছাড়াও কালিকা প্রসাদের কীর্তির ঝুলিতে রয়েছে অজস্র মণিমুক্ত। বাংলাদেশের ছবি ভুবন মাঝিতে সঙ্গীত পরিচালনা করেছেন তিনি। এটা সেই রেকর্ডিং এরই ছবি। বাংলা ছবি জাতিস্বরে লালন ফকিরের ভূমিকায় দেখা গিয়েছে কালিকা প্রসাদকে। সম্প্রতি জনপ্রিয় গানের রিয়েলিটি শোয়ে প্রতিযোগীদের তালিম দিচ্ছিলেন, তার মাঝে হঠাৎই এই খবর। এত ভালো একজন মানুষ জাস্ট গতকালই আমাদের সাথে এসেছিলেন, এখানে রিহার্সাল করলেন, আমরা কত কথাবার্তা বললাম, কত কিছু করলাম, গান বাজনা অনেক কথাবার্তা হলো, কিন্তু হঠাৎ যে এই সংবাদটা যে সকালবেলায় পাবো আমরা কেউ ভাবতে পারিনি আর কি। আমাদের প্রতি মেম্বার সবাই আমরা একদম ভেঙে পড়েছি একদম। কালিকা প্রসাদের অকস্মাৎ মৃত্যুতে গোটা রাজ্যের মতো শোকাহত বাগুইয়াটিবাসীও। সোমবার বাগুইয়াটিতে পল্লীশ্রী সংঘের মাঠে কৃষি মেলার অনুষ্ঠানে নিজের দলের সঙ্গে পারফর্ম করেন কালিকা প্রসাদ। তখনও তিনি জানতেন না এটাই তার শেষ গান।
এটাই কালিকা প্রসাদ ভট্টাচার্যর শেষ অনুষ্ঠানের ছবি। অনুষ্ঠানে ছিলেন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসুও। মঙ্গলবার সকালে কালিকা প্রসাদের মৃত্যুর খবরটা শুনে প্রথমে তিনি বিশ্বাসই করতে পারেননি। তারপর থেকে সারা দিন ধরে শুধু মনে পড়ছে মানুষটার কথা। বাগুইহাটিতে যে কৃষি মেলা হচ্ছে, গতকাল কালিকার প্রোগ্রাম ছিল, ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক, এবং কালকে অত্যন্ত আনন্দের সাথে প্রোগ্রামটা করেছে। এটা আমাদের বাংলার সংস্কৃতি জগতে একটা বড় ক্ষতি হয়ে গেল। সোমবার যে মঞ্চে তিনি অনুষ্ঠান করে গেছেন তা এদিন আরো বেশি খাঁ খাঁ করছে। লোকগানের জগতে কালিকা প্রসাদের আসনের মতোই। বাগুইহাটির এই মঞ্চেই সোমবার রাতে শেষ সঙ্গীত পরিবেশন করেন কালিকা প্রসাদ। মাঠ ভর্তি ছিল অসংখ্য অনুরাগীর ভিড়। স্বাভাবিকভাবেই আজকেই পাড়া বিশ্বাসই করতে চাইছে না সেই কালিকা প্রসাদ আর নেই। কালকে আমরা খুব সুন্দর গান শুনেছিলাম, তা আমাদের এখানে সারাক্ষণ আমাদের মাতিয়ে রেখেছিলেন। আমরা তো প্রথমত বিশ্বাস করতেই পারছি না যে উনি নেই। হ্যাঁ, বেশ মিষ্টি মিষ্টি গান করি, মাঝে মাঝে ইয়ার্কি মারছিল। 10টা নাগাদই এখান থেকে গেছিলেন। আমি তো অবাক হয়ে গেলাম। আমি তো বেলা 1টার সময় বাড়িতে এসে তখন খবর চালিয়ে দেখলাম যে উনি নেই। বিশ্বাস করতে পারছিলাম না। অনুষ্ঠানের পর আয়োজকদের সঙ্গে বসে চা খেয়ে ফেরেন কালিকা প্রসাদ। তারপর মঙ্গলবার সকালেই বেরিয়ে পড়েন সিউড়ির উদ্দেশ্যে। ফলে সকলেই বেশ ক্লান্ত ছিলেন। ডানকুনি টোলটা ক্রস করার পরে আমরা সবার চোখে করছিলাম, বুঝতে পারি না। তারপরে হঠাৎ জোরে আওয়াজ হয়েছে, তারপরে দেখলাম আমরা, মনে হলো গাড়িটা দু এক জায়গায় ধাক্কা খেল। তারপরে আমরা জলাভূমির মধ্যে পড়লাম। কালিকাবাবু কি ড্রাইভার সিটের পাশেই বসেছিলেন? সিউড়ির বিদ্যাসাগর কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে সন্ধ্যে ৭টায় অনুষ্ঠান করার কথা ছিল কালিকা প্রসাদের, কিন্তু তার আগেই বিনা মেঘে বজ্রপাতের মতো পৌঁছয় কালিকা প্রসাদের মৃত্যুর খবর। সন্ধ্যাতেই প্রোগ্রামটা ছিল, আমরা খবরটা পেলাম। আমরা সত্যি খুব শোকাহত এবং মর্মাহত। অনেক আশা ছিল সবারই, কিন্তু এরকম একটা ঘটনা ঘটে গেল। এই অনুষ্ঠানের পাশাপাশি স্থানীয় লোকশিল্পী রতন কাহারের সঙ্গেও দেখা করার কথা ছিল কালিকা প্রসাদের। প্রিয় শিল্পীর সঙ্গে আর কখনো দেখা হবে না, এটা ভেবেই ভেঙে পড়েছেন রতন কাহার। তেমন ওনার সঙ্গে আমার খুব একটা ধর্মম ছিল, খুব ভালোবাসা ছিল। আমাকে উনি খুব ভালোবাসতেন, মানে ওনার আশা পূরণ হলো না। উনি আমাকে বহুদিন বলেছেন যে আপনার বাড়ি আমি একবার যাবো, আপনার বাড়ি একবার যাবো। গাড়িতে কালিকা প্রসাদ বসেছিলেন চালক অর্ণব রাউতের পাশের আসনে। মাঝের আসনে ছিলেন তার সঙ্গে নীলাদ্রি রায়। পেছনের আসনে ছিলেন সন্দীপন পাল, সুদীপ্ত চক্রবর্তী। এর মধ্যে গাড়ির চালক অর্ণব রাউত ও নীলাদ্রি রায় এখনো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। সন্দীপন পাল ও সুদীপ্ত চক্রবর্তীকে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে পাঠানো হয়েছে। রাজীব দাস ও নীলাদ্রি রায়কে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। অর্ণব মুখোপাধ্যায় ও গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। পাওয়ার্ড বাই বন্ধন ব্যাংক, ভালো আপনার ভালো সবার। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর, আমরা জানি জীবনের মূল্য। লিভোসিন ডিএস হার্বাল লিভার টনিক, লিভারের সুরক্ষায় রোজ ব্যবহার করুন। ডাফ এন্ড ডাট সম্পাদিত গ্রামার কোশ্চেন বাঞ্চ মানেই তুলসী প্রকাশনী। রাজা সুগার ফ্রি মারে নিউট্রিশিয়াস বিস্কিট, চিনি ছাড়া ফাইবার ভরা, একদম সত্যি।